হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। কিন্তু আমি ভালো নেই। তার কারণ হচ্ছে এই যে একটা চ্যানেলে গল্প আপলোড দিচ্ছি, এক নিমেষে প্রেম। এটা হচ্ছে আপনারা দেখতেছেন, দেখে চলে যাচ্ছেন। কোনো সাবস্ক্রাইব করতেছেন না, লাইক কমেন্ট করতেছেন না। আসলে আমরা তো আপনাদের কমেন্টের উত্তর দিচ্ছি, তাই না? আর আমি তো বারবার বলছি, আগেও বলেছি যে আপনাদের যারা যারা কমেন্ট করবেন, ভালো ভালো কমেন্টের রেসপন্স আমরা করব। তো সেই ক্ষেত্রে আপনারা করতেছেন কি, ভিডিও দেখে চলে যাচ্ছেন। তাহলে এইরকম করলে কি গল্প আপলোড দিতে মন চাই? আপনারা বলুন। এখন আপনাদের যদি রেসপন্স না পাই, তো সেই ক্ষেত্রে আমরা তো গল্প আপলোড দিব না। তো আপনাদের কাছে এতটুকু অনুরোধ করব যে আপনারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ওকে, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। মাস দুয়েক আগের ঘটনা। নওশীন ডেকে পাঠায় সাবেরকে সেলিব্রিটির কাছ থেকে ডাকবে। কিছুটা হক চুকিয়ে গেলেও শেষমেশ দেখা করতে আসে সাবের। নওশীন কোনো প্রকার ভনিতা না করে বলল। তুমি ওরাকে ভালোবাসো? সাবের থতমত খেয়ে বলল। জি। নওশীন বাঁকা হাসি হেসে বলল। সে এখন অন্য আরেকজনের স্ত্রী, তবুও ভালোবাসো তাকে? জি। নওশীন ছোট্ট দীর্ঘশ্বাস ফেলে তার নিখুঁত অভিনেত্রীর মুখোশটা পরে পড়ল। তোমার ওরাকে যে বিয়ে করেছে তাকে আবার আমি ভালোবাসি, নিজের থেকেও বেশি। সাবের ইতস্ত করে বলল। আমাকে এখানে কেন রেখেছেন? নওশীন নির্বিকার ভঙ্গিতে বলল। একটা ডিল করতে। ডিল? হুম, এই ডিলে ওরা তোমার আর স্বাদ আমার। তোমাকে শুধু আমার কথা মতো কাজ করতে হবে। মানে? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতেও হবে না, শুধু আমার কথা মতো কাজ করলেই হবে, তবে তুমি ওরাকে পাবে। প্রায় অনেকটা সময় চুপ করে থেকে সাবের বলল। কি করতে হবে আমাকে? নওশীন গুছিয়ে বলতে লাগলো। প্রথমত অনেকগুলো সিম কিনতে হবে তোমাকে, তবে ভুলেও নিজের নামে সিমগুলো রেজিস্টার করবে না, ভুয়া নামে করবে। সেই সিমগুলো ব্যবহার করে 1 মাস ধরে ওরাকে কল করবে। বেশি না, দিনে দুদিনে বেশি না, দিনে দুদিনে একবার করে। প্রথম প্রথম ওরা ফোন রিসিভ করার পর চুপ করে থাকবে, কথা বলবে না। অনেকগুলো সিম কিনতে বলেছি, কারণ ওরা নিশ্চয়ই বিরক্ত হয়ে তোমার প্রতি তোমার প্রতিটি নম্বর ব্লক করে দেবে। এরপর আমি যেদিন বলবো সেদিন ওকে ফোন করবে, প্রথমবারের মতো কথা বলবে। কি বলবো? ব্ল্যাকমেল করবে। কিভাবে? সেটা নিয়ে তোমাকে আপাতত ভাবতে হবে না, যথাসময়ে শিখিয়ে দেওয়া হবে। ব্ল্যাকমেল করে একটা নির্দিষ্ট জায়গায় রাখতে হবে। সাবের আতকে উঠে বলল। আমি বললে কি চলে আসবে নাকি? তাছাড়া আমার ভয়েস ওরা চেনে। ভয়েস কোনো ব্যাপার না। আজকাল অনেক অ্যাপ বের হয়েছে যে সেগুলো ব্যবহার করে নকল কণ্ঠে ফোনে কথা বলা যায়। ওগুলোর একটা ব্যবহার করে নিও। আর তুমি বললেই ওরা আসবে না, এমনভাবে ব্ল্যাকমেল করবে যে ওরা আসতে বাধ্য হবে। সেখান থেকে ওকে কিডন্যাপ করবে। সাবের বিস্ময়ে খাবি খেয়ে বলল। কিডন্যাপ? নওশীন অত্যন্ত স্বাভাবিকভাবে বলল। চমকে ওঠার কি হলো? কিডন্যাপ করবো কি করে? সেটা তো আমি শিখিয়ে দিতে পারবো না। বেশি বেশি করে থ্রিলার সিনেমা দেখে শিখে নিও। আমি তো আপনার কোনো কথাই বুঝতে পারছি না। একবার বলছেন ব্ল্যাকমেইল, এখন আবার কিডন্যাপ। শুধু শুধু কিডন্যাপ করতে যাবো কেন? কিডন্যাপ না করলে কি করে পাবে ওকে? কিন্তু আমি একা কিডন্যাপ করবো কি করে? তোমাকে একটা মাইক্রোবাস দিয়ে দেওয়া হবে, একজন লোক ওটা চালাবে। তোমার কাজ হবে ওকে টেনে হিঁচড়ে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে গাড়িতে উঠানো। মাঝপথে যদি পুলিশ ধরে? নওশীন বিরক্তির চোয়ে পৌঁছে বলল। পুলিশ ধরলে বলবে এটা তোমার বউ ঘুমিয়ে পড়েছে, বলতে পারবে না। নওশীনের এমন ঝাঁঝালো কণ্ঠে চুপসে গেল সাবের। নওশীন আবারও বলল। গাজীপুরের গহীন জঙ্গলে একটা বাড়ি তোমাদের জন্য রেডি থাকবে, ওরাকে নিয়ে সেখানে থাকবে কিছুদিন। কিছুদিন? খুব বেশি না, বড় জোর 2-1 দিন। এর মধ্যে আমি তোমাদের নকল পাসপোর্ট আর ভিসা রেডি করে ফেলবো। সেগুলো নিয়ে তোমরা বর্ডার পার করে যাবে। সাবের চোখ বড় বড় করে তাকিয়ে রইল নওশীনের দিকে। প্রতিটা কথাই যেন তার মাথার উপর দিয়ে যাচ্ছে। নওশীন আশ্বস্ত করে বলল। চিন্তা করো না, আগামী 2 বছর হেসে খেলে কাটিয়ে দেওয়ার মতো টাকা আমি তোমাকে দিয়ে দেব। তুমি শুধু ওই মেয়েটাকে আরশাদ হকের জীবন থেকে সরিয়ে নিয়ে যাবে, পারবে না? টাকার কথা শুনি সাবেরের মুখভঙ্গি বদলে গেল। ভয় জড়তা কেটে দিয়ে
বিচিত্র এক উজ্জ্বলতার দেখা মিলল তার চোখে। সাবে দৃঢ় কণ্ঠে বলল, অবশ্যই পারবো, কিন্তু একটা কথা, আবার কি? আমি যখন ওরাকে নিয়ে বর্ডার পার করে যাব তখনও তো ও আরশাদ হকের স্ত্রী থাকবে। তার আগে কি কোনো মতে ডিভোর্সটা করে নেওয়া যায় না? নওশিন বিরক্ত গলায় বলল, তুমি একটা আধুনিক ছেলে হয়ে বিয়ে নিয়ে এত মাথা ঘামাচ্ছ কেন? ওকে নিয়ে বর্ডার পার করে অন দেশের সারা জীবন একসাথে থাকতে পারছো, এটাই তো অনেক। সিসিটিভি ফুটেজের দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে আরশাদ। ভরা রাস্তায় ওরাকে মাইক্রোবাসে তুলে নিচ্ছে মুখোশ পরিহিত কেউ। ওরা প্রাণপণ নিজেকে সারানোর চেষ্টা করেও ব্যর্থ হচ্ছে। আরশাদ পুলিশ স্টেশনে পা রাখার পর থেকে কারো মুখ দিয়ে একটা কথা বের হয়নি। তার চোখ মুখ দেখে মনে হচ্ছে যেন এখনই পুরো পৃথিবীটাকে পুড়িয়ে ফেলবে নিজের রাগ দিয়ে। প্রচণ্ড রাগে হাত দুটো মুষ্টিবদ্ধ করে ফেল আরশাদ। আরশাদ পুলিশ স্টেশনে এসেছে শুনে সীমাও ছুটে এসেছে সঙ্গে সঙ্গে। ওর জন্য দুশ্চিন্তা তার নেহাত কম হচ্ছে না। আরশাদ গম্ভীর গলায় ওসি সাহেবকে উদ্দেশ্য করে বলল। আর ওরার ফোন থেকে কিছু পেলেন? হানিফ সাহেব বললেন, হ্যাঁ পেয়েছি। প্রায় 1 মাস যাবৎ বিভিন্ন আননোন নাম্বার থেকে ফোন আসছিল। মনে মনে কিছুটা অবাক হলো আরশাদ। 1 মাস যাবৎ ওরার ফোনে আননোন নম্বর থেকে ফোন আসছে। কই, আরশাদ তো কিছুই জানে না। এমন তো নয় যে গত 1 মাসে তাদের মধ্যে বস ম্যানেজারের সম্পর্ক ছিল। এই মাসটাই দুজনে একে অপরের সঙ্গে কাটিয়েছে দীর্ঘ সময়। তাহলে এত বড় একটা কথা কেন গোপন করলো ওরা? হানিফ সাহেব আবারও বলেন, আমরা ধারণা করছি এই কিডন্যাপারই তাকে ভয় দেখাচ্ছিল, কারণ যতবার ভাবি ফোন রিসিভ করেছিলেন ততবারই সে কোনো কথা বলেনি। শেষ কলটা আসে গতকাল বিকেলে। মূলত গতকালই কিডন্যাপার তাকে ফোন করে ব্ল্যাকমেইল করে। কল রেকর্ডও আমরা বের করেছি, চলুন আপনাদের শোনাই। ফোনের পুরো কথোপকথন মন দিয়ে শুনল আরশাদ। ওরার ভরকে যাওয়াটাই স্বাভাবিক। যে সকল তথ্য দিয়ে তাকে ব্ল্যাকমেল করা হয়েছে ওই তথ্য খুব কম মানুষের কাছে আসে। আরশাদ আর ওরার বিয়ের সত্যটা জেনে এমন কেউই কি তাহলে ওরাকে কিডন্যাপ করলো? আরশাদ কি তাহলে এতক্ষণ শুধু শুধু নওশিনকে সন্দেহ করছিল? তাদের বিয়ের সত্যটা জানে কেবল 3 জন মানুষ, তুফান, মেহেদি এবং হিমিল। তুফান আরশাদের বডিগার্ড, সর্বক্ষণ তার সঙ্গে থাকে, এমনকি এখনো থানার বাইরে দাঁড়িয়ে আছে। সে এই কাজ করবে কি করে? মেহেদি ওরাকে বড় বোনের চোখে দেখে, সে এই কাজ করবে না। বাকি রইল কেবল হিমেল, কিন্তু হিমেলই তো আগ বাড়িয়ে বিয়েটার ব্যবস্থা করলো। সে কেন ওরাকে কিডন্যাপ করতে যাবে? মাথায় কিছু খেলছে না। সবার আগে জানতে হবে এই রোবটিক কণ্ঠস্বরের পেছনে কে রয়েছে। আরশাদ ব্যস্ত গলায় বলল, এই ভয়েসটা থেকে আসল ভয়েস বের করা যাবে না? ওসি সাহেব জোর গলায় বলেন। অবশ্যই যাবে, কাজ চলছে। কয়েক ঘন্টা পর পুলিশ ওই এনক্রিপ্টেড ভয়েস থেকে আসল ভয়েসটা বের করতে সক্ষম হলো। আরশাদ নিশ্চিত হলো এটা হিমেলের কণ্ঠস্বর না। তবে সীমা আটকে উঠে বলল, ভাই এটা তো সাবরের কণ্ঠ। আরশাদ অবাক স্বরে বলল, সাবের? নিজের তীক্ষ্ণ স্মৃতিশক্তির কারণে কিছুই ভুলে যায়নি আরশাদ। তার স্পষ্ট মনে আছে ওরা সাবের নামের একটা ছেলের কথা তাকে বলেছিল, যে ছেলেটা তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। তাহলে শেষ পর্যন্ত এই সাবেরই? কিছুই বুঝতে পারছে না আরশাদ। কাকে রেখে কাকে সন্দেহ করবে তার মাথায় ঢুকছে না। আর ক্ষতি করার জন্য যে এত এত মানুষ উদ্গ্রীব হয়েছিল কে জানতো? আজ সকাল থেকে বেশ কয়েকবার সাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়েছে আরশাদ। প্রথমত তাকে দেখা গেছে ধানমন্ডি থানা থেকে বের হতে, এরপর ডিআইজি সাহেবের অফিসে। আরশাদের চোখে মুখে একরাশ দুশ্চিন্তা। তাকে দেখে বোঝা যাচ্ছে কাল রাতে এক মুহূর্তের জন্য 2 চোখের পাতা এক করেনি। আরশাদের চোখ দুটোর মাঝে দুশ্চিন্তার সঙ্গে সঙ্গে লুকিয়ে আছে তীব্র রাগ। সাংবাদিকদের তোলা এই ছবিগুলো ঘুরে বেড়াচ্ছে ফেসবুক জুড়ে। নওশিন সেই সকাল থেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে ছবিগুলো। একটা বিষয়ই তার মাথায় ঢুকছে না, ওই মেয়েটার প্রতি আরশাদের এত টান আসছে কোত্থেকে? তার জানা মতে তো আরশাদ পরিস্থিতির চাপে পরে বিয়ে করতে বাধ্য হয়েছে ওরাকে। দুজনে এক ঘরেও থাকে না। প্রশ্ন উঠতে পারে এতটা গোপন তথ্য নওশিন জানলো কি করে? উত্তরটার পেছনে রয়েছে লম্বা কাহিনী। মাস 2 আগের কথা। সাবের সঙ্গে প্ল্যানটা পাকাপোক্ত করার আগে নওশিন গিয়েছিল একটা পার্টিতে। সেলিব্রিটিদের পার্টিতে
আজকাল তার তেমন ডাক পড়ে না, তবুও সেদিন ভাগ্যক্রমে ডাক পড়ে যায়। পার্টিতে গিয়ে নওশিন দেখে সেখানে আগে থেকে উপস্থিত আরশাদের আইনজীবী হিমেল। হিমেলকে দেখি নওশিনের মাথায় তৎক্ষণাৎ বুদ্ধি খেলে যায়। তার কাছ থেকে কোনো না কোনো তথ্য বের করা গেলেও যেতে পারে। হিমেল আগে থেকে অতিরিক্ত পরিমাণ ড্রিঙ্ক করে রেখেছিল। নওশিন যেহেতু চিরকালই পাকা অভিনেত্রী, তাই এমন একটা ভাব করলো যেন সে আজও অজস্র পরিমাণ ড্রিঙ্ক করেছে। একটা গ্লাস হাতে নিয়ে টলতে টলতে হিমেলের পাশে গিয়ে বসলো। হিমেল চোখ মেলে ভালো করে তাকালো নওশিনের দিকে, যেন তার চিনতে অসুবিধা হচ্ছে তার সামনে কি বসে আছে। যখন চিনতে পারলো মানুষটা নওশিন, তখনই তীক্ষ্ণ স্বরে বলল, নওশিন, এখনো আগের মতোই আছো দেখছি। নওশিন ভুরু উপরে তুলে পড়ল। এটা কমপ্লিমেন্ট ছিল। হিমেল তাচ্ছিলের স্বরে বলল, তোমার মতো মানুষ আবার কমপ্লিমেন্টের আশাও করে? নওশিন জর্ণ কণ্ঠে বলল, তুমি আমাকে যতটা খারাপ মনে করো হিমেল, আমি কিন্তু আসলে ততটা খারাপ না। আমি শুধু ভালো করে জানি তুমি আমাকে সহ্য করতে পারো না, তবুও তোমার কাছে এসে বসছি, গল্প করছি। তুমি খারাপ সেটা বলছি না, তবে তুমি বোকা। আমি বোকা? অবশ্যই বোকা না হলে কেউ সুপারস্টার আরশাদ হকের মন ভেঙে খালাতো ভাইয়ের সাথে রাত কাটায়? নওশিন অহংকারী ভঙ্গিতে বলল, আমি কোনো দোষ করিনি হিমেল, ছোট্ট একটা ভুল করেছি। আমার ভুলের ক্ষমা না করে 7 দোষ করেছে। নিজেকে যে তুমি কি মনে করো? তোমার মতো নওশিন আরশাদের আশেপাশে মাছির মতো ঘুরে বেড়ায়। নওশিন থমথমে গলায় বলল। এর মধ্যে থেকে এক মাসিকেই তো বিয়ে করলো। হিমেল জোর গলায় বলল, আরশাদ অনেক ভালো মনের একটা মানুষ, তার হৃদয় তোমার মতো নোংরা না। আমি জানতাম তুমি কোনো না কোনোভাবে আরশাদের জীবনে ঢোকার চেষ্টা করবে, আবারও আরশাদকে হার্ট করবে। তাই আগেভাগেই আবার ওর সঙ্গে বিয়ে ব্যবস্থা করেছি। সামনে একটা ভালো সুযোগ পেয়েছিলাম বটে। নওশিন আগ্রহ নিয়ে বলল, তুমি বিয়ের ব্যবস্থা করছো মানে? ওই ভিডিও ভাইরাল হওয়ার আগেই না? আরে না, ওই ভিডিওতে ওরা দুজনেই আনম্যারিড ছিল। মানুষ একের পর এক বাজে কথা বলে যাচ্ছে ইন্টারনেটে। আরশাদ আমাকে সিলেটে খবর দেয় একটা উপায় খুঁজে বের করে দেওয়ার জন্য। আমি সঙ্গে সঙ্গে বলি ওরাকে বিয়ে করতে। বিস্ময়ে সকল সীমা ছাড়িয়ে গেল নওশিনের। তার প্ল্যানের জন্য বিরাট একটা ইনফরমেশন। এই ইনফরমেশন ব্যবহার করেই তো ব্ল্যাকমেল করা যাবে ওরাকে। নওশিন আরও তথ্য সংগ্রহের উদ্দেশ্যে জিজ্ঞেস করলো, তার মানে তোমার কারণেই বিয়েটা হয়েছে? আমার কারণেই ওদের বিয়েটা হয়েছে। ওরা মেয়েটা ভালো, তোমাদের মতো ক্যারেক্টারলেস না। আর অর্শাদকে আজীবন দেখে রাখবে। যদিও দুজনের মধ্যে দূরত্বটা কমেনি, এখনো আলাদা আলাদা ঘরে থাকে, তবুও এই দূরত্ব শীঘ্রই ঘুচে যাবে। তুমি চাইলেও আরশাদ হকের জীবনে নিজের জায়গাটা ফিরে পাবে না। ডাঙ্ক অবস্থায় হিমেল তাকে তথ্যগুলো দিয়েছিল, সেগুলো সে যত্ন করে সাজিয়ে রেখেছিল মস্তিষ্কের গভীরতর স্তরে। প্রয়োজন মতো এদের ব্যবহার করবে বলে শেষ পর্যন্ত করলেও তাই। এই ইনফরমেশনগুলো দিয়েই তো শেষমেশ সাবের ব্ল্যাকমেল করলো ওরাকে। তবে নওশিনের সাজানো প্ল্যানে ছোট্ট একটা গন্ডগোল হয়ে গেছে। গন্ডগোল যে কি সে নিজেও এখনো ধরতে পারেনি। সে ভেবেছিল আরশাদ পরিস্থিতির চাপে পড়ে ওরাকে বিয়ে করতে বাধ্য হয়েছে, তার মানে নির্ঘাত তাদের মধ্যে এখনো ওই বস ম্যানেজারের সম্পর্ক। সে বুঝতে পারেনি এই কয়েক মাসে তার এতটা কাছাকাছি চলে আসবে। আরশাদের হৃদয়ে মরুভূমিতে ভালোবাসার নতুন ফুল ফুটবে। নওশিনের ধারণা ছিল ওরা কিডন্যাপ হলে আরশাদ তা গায়ে মাখবে না। ভালোবাসার টানে যে সে ওরাকে খুঁজে বের করতে এতটা মরিয়া হয়ে উঠবে, এটা সে বুঝতে পারেনি। ওরাকে আবারও ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে নওশিনের বলে দেওয়ার জায়গায় নিয়ে এলো সাবের। জায়গাটি দেখেই তার মন ভালো হয়ে গেল। গহীন জঙ্গলের মাঝে ছোট্ট একটি কাঠের ঘর। পুলিশের পক্ষে এই জায়গাটা খুঁজে পাওয়া একেবারেই অসম্ভব, যদিও ঘরের অবস্থা খুব একটা সুবিধা নয়। এক অংশের কাঠ বৃষ্টির পানিতে পচে গেছে, আরেক পাশে আবার শ্যাওলা জন্মেছে। ওরার হাত পা আবারও একটা চেয়ারের সঙ্গে বেঁধে দিল সাবের। অবচেতন অবস্থায় ধীর গতিতে তার শ্বাস প্রশ্বাস ওঠানামা করছে।
অরাকে এভাবে নিজের কাছে বন্দি রেখে এক প্রকার পৈশাচিক আনন্দ হচ্ছে সাবেরের মাঝে। এত বড় সাহস মেয়েটার, পুরো ক্যাম্পাসের সামনে তাকে অপমান করা। এবার সে বুঝবে সাবের কি জিনিস। বাকিটা জীবন ঠিক এভাবেই তার কাছে বন্দি হয়ে থাকবে। অরা সাবের যেভাবে চাইবে ঠিক সেভাবে ব্যবহার করবে অরাকে। অরার জ্ঞান ফিরল সন্ধ্যার দিকে। 24 ঘন্টারও বেশি সময় ধরে সে সাবের কাছে বন্দি। লাইলনে দড়ি দিয়ে শক্ত করে তার হাত পা বেঁধে রাখায় প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, মাথায় প্রচুর যন্ত্রণা হচ্ছে, সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শ্বাসকষ্ট। 24 ঘন্টায় কিছু পেটে পড়েনি, বেশ দুর্বল হয়ে পড়েছে অরা। সে বুঝতে পারছে আগে যে ঘরটাই ছিল সেখান থেকে তাকে অন্য কোথাও নিয়ে আসা হয়েছে। ওরা হাত পা ছোড়াছুড়ি করে সে মুক্তি পাওয়ার চেষ্টা করছে বাঁধনগুলো থেকে, তবে কিছুতেই পারছে না। ওরা দু চোখ বেয়ে টপ টপ করে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল। সে কি কোনোদিনও মুক্তি পাবে না এখান থেকে? কি করে বাঁচবে? কি করে বাঁচাবে সে নিজেকে? আরশাদ কোথায়? খুব তো বড় গলায় বলেছিল ভালোবাসি। এখন যখন তার ভালোবাসা এত বড় বিপদের সম্মুখীন হয়েছে, তখন সে কেন আসছে না তাকে বাঁচাতে? আচমকা কারো পায়ের শব্দ পেয়ে জড়সড় হয়ে বসে রইল ওরা। সাবের সামনে তাকে শক্ত থাকতে হবে, কিছুতেই তাকে বুঝতে দেওয়া যাবে না ওরা দুর্বল হয়ে পড়েছে। সাবের কয়েক মুহূর্ত চুপচাপ দাঁড়িয়ে রইল ওরার সামনে, লোলুপ দৃষ্টি নিক্ষেপ করে যাচ্ছে তার দিকে অনবরত। এই দৃষ্টিতেই ঘৃণা ধরে গেল ওরার। কেউ তার দিকে এমন নজরে তাকাবে স্বপ্ন ভাবতে পারেনি কোনোদিন। সাবের মুগ্ধ দৃষ্টিতে পড়ল। ওরা, তুমি এত সুন্দর কেন বলো তো? তোমাকে এক পলক দেখার জন্যই তো যে কেউ জান দিতে পারে। ওরা দৃঢ় কণ্ঠে কিছু একটা বলতে যেও ব্যর্থ হলো। তার মুখের উপরে এখনো কষ্টেপ অনর অবস্থায় রয়েছে। সাবির বলল। কি কথা বলবে? সাবির এগিয়ে এসে ওরার মুখ থেকে সরিয়ে দিল কষ্টেপটা। ওরা ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল। তুমি কি চাও সাবের? সাবির বাঁকা হাসি হেসে বলল। বলেছি তো তোমাকে চাই। তাচ্ছিলর হাসি হেসে বলল। তুমি তো সারা জীবনই লোভী। আমার সাথে প্রেমের অভিনয় করতে চেয়েছিলে ভালো চাকরির লোভে, এখন আবার কিসের লোভে ধরে এনেছো? টাকা পয়সার লোভে? আমার ভালোবাসাকে এত আন্ডার এস্টিমেট করো না সুইট হার্ট। ওরা অবিশ্বাসের সুরে বলল। ভালোবাসা? তুমি? এখনো বিশ্বাস হচ্ছে না আমাকে? বিশ্বাস করার অভ্যাস করে নাও সুইট হার্ট। বাকিটা জীবন তো আমার সাথেই কাটাতে হবে। ওরা অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল সাবেরের দিকে। সারা জীবন তার সঙ্গে কাটাতে হবে মানে কি? মতলব কি এই ছেলের? সাবের পকেট থেকে দুটো পাসপোর্ট বের করে ওরাকে দেখিয়ে বলো। এই দেখো, এই পাসপোর্ট অনুযায়ী তোমার নাম শেফা আর আমার নাম সাফায়েত। এখন থেকে এই নামগুলো তুই অভ্যস্ত হয়ে যাও। ওরা অর্ষাদ হকের দেওয়া নাম দিয়ে আমার বউ ঘুরবে? এটা তো হতে পারে না। এই নকল পাসপোর্ট নিয়ে তোমাকে নিয়ে অনেক দূরে চলে যাব আমি। যত দূর গেলে সুপারস্টার সাহেব আর কোনোদিন তোমাকে খুঁজে পাবে না, ঠিক তত দূরে। ওরা পিড়পিড় করে বলো। ইউ বাস্টার্ড। সাবের হো হো করে হাসতে হাসতে বলো। এই বাস্টার্ডের সাথেই তো শেষমেশ ওয়ার্ড ট্যুরে যেতে হবে ডার্লিং। ওরা তীক্ষ্ণ স্বরে বলো। এসব বিশ্রী নামে ডাকা বন্ধ করো সাবের, ভালো হবে না কিন্তু। সাবের ওরার দিকে ঝুঁকে এসে বলল। কি করবে তুমি? ওরা চুপ করে রইল। সাবের আবারও তার নোংরা হাসিটা হেসে বলল। কিচ্ছু করতে পারবে না, তোমার তো হাত পা বাঁধা। আমি কি করতে পারি দেখবে? সাবের এগিয়ে আসছে ওরার দিকে। তার দৃষ্টি ওরার ঠোঁটের দিকে আবদ্ধ, একটু একটু করে অগ্রসর হচ্ছে ওরার ঠোঁটের দিকে। ওরার হৃদস্পন্দন এক লাফে কয়েকগুণ বেড়ে গেল। কি করবে সে এখন? সে তো মনে প্রাণে কেবল আশাদেরই। আশাদ ছাড়া কারোর স্পর্শ সে কল্পনাও করতে পারে না। সাবের স্পর্শ পাওয়ার থেকে নিশ্চিত মৃত্যুকে আলিঙ্গন করে নেওয়া ভালো। আচমকে একটা বুদ্ধি এলো ওরার মাথায়। সাবের তার হাত পা বেঁধে রেখেছে তো কি হয়েছে? মুখ তো রাখিনি, মুখ তো খোলাই রেখেছে। সাবের চোখ দুটো বন্ধ করে ওরার ঠোঁটের খুব কাছাকাছি চলে এসেছে। ওরা আর এক মুহূর্ত দেরি না করে একদোলা থুতু ছুঁড়ে মারল সাবেরের মুখের উপর। সঙ্গে সঙ্গে ছিটকে দূরে সরে গেল সাবের। হতবিহ্বল দৃষ্টিতে তাকিয়ে রইল ওরার দিকে। মেয়েরা নাকি অসহায় হয়, কই এই মেয়েটার মধ্যে তো অসহায়ত্বের কোনো ভাব লক্ষণই প্রকাশ পাচ্ছি না। 24 ঘন্টা পার হয়ে গেল।
অরার কোনো খোঁজ নেই। আরশাদের চিন্তা চেতনা আর স্বাভাবিক পর্যায়ে নেই। নিজেকে প্রচণ্ড ব্যর্থ বলে মনে হচ্ছে। সে অরার জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে পারেনি। অরা নিখোঁজ থাকার এতগুলো ঘন্টা পার হয়ে গেল, সে তাকে খুঁজে বের করতে ব্যর্থ। সব দোষ তার নিজের প্রতি ঘৃণা ধরে যাচ্ছে আরশাদের।